শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ এটিকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভেদ উস্কে দিচ্ছে। দাবি জানান সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। জনগণ ও রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে রাখাইনে করিডোরের সিদ্ধান্ত চূড়ান্ত করলে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার মে দিবসের সমাবেশ হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে দলের মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে দেশবিরোধী চুক্তি মানা হবে না। এক ফ্যাসিস্ট তাড়াতে নতুন কেউ ফ্যাসিবাদী হয়ে উঠছে কিনা সেই প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। বলেন, গণতান্ত্রিক উত্তরণের উপর নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে। হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা বলেন? রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না। শ্রম সংস্কার কমিশনের সুপারিশের প্রশংসা করে প্রধান উপদেষ্টা 2006 সালের শ্রম আইন সংশোধনের কথা বলেন। শ্রম আদালতকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, দেশের পোশাক, পরিবহন, প্রযুক্তি সহ প্রতিটি খাতে শ্রমিকের পরিশ্রম আর মালিকের মেধা রয়েছে। ডক্টর ইউনূস বলেন, যে আকাঙ্ক্ষায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের সেই স্বপ্ন পূরণ হবে না। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো র্যালি সহ নানা আয়োজন। বৃহস্পতিবার সকালে মানিক মে এভিনিউর র্যালিতে যোগ দেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই পাল্টে যাবে সমাজের চিত্র। উপদেষ্টা জানান, শ্রমিকদের বেতন ভাতা সহ নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর নিষেধাজ্ঞা ঝুঁকিতে ছিল দেশ। এম শেখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটার জন্য পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে ইসি যে সুপারিশ পাঠিয়েছে এর কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দলের শ্রমিক উইংয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো সংস্কার চায় না, লোক দেখানো ভোটের দিকেই হাঁটছে তারা। তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। দলের নেতারা বলছেন, শ্রমিকদের আজীবন ব্যবহার করা হয়েছে বিভিন্ন দলের ক্ষমতায় আসার অস্ত্র হিসেবে, কিন্তু তাদের স্বার্থ দেখেনি কেউ। এমনকি নির্বাচন কমিশনও তাদের ব্যাপারে উদাসীন। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে, অতীতের যে কোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবেন, এই আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টন মোড়ে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিক বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার। জামায়াত আমির বলেন, পরস্পরের জন্য কাজ করতে হবে মালিক শ্রমিক উভয় পক্ষকে। ভালোবাসার ভিত্তিতে দেশ ও সমাজকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাবেশে জামায়াত নেতারা বলেন, ইসলামী বিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে শ্রমিকের অধিকার। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। রাজশাহীতে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। নগরীর বর্ণালী মোড় এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া মে দিবস উপলক্ষে মহানগরীতে দিনভর বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান হয়। খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় মে দিবস। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় শ্রমিকরা ন্যায্য মজুরির পাশাপাশি নিজেদের অধিকার নিশ্চিতের দাবি জানান। আমরা এখানে শ্রম দিতে আসছি আমাদের সংসার চালানোর কারণে। এখন পুরুষে যদি মজুরি সমান পায় তাহলে আমাদেরও সেই সমান মজুরির অধিকার আছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সেই সম্পর্কটাই থাকা উচিত যেটা হচ্ছে একে অপরের পরিপূরক হয়, তাতে আমাদের কর্মবাস্তবায়নে অনেক সুবিধা হয়। নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। ঢাকার কেরানীগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশের বক্তারা শ্রম আইন বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জ, নাটোর, মাদারীপুর সহ সারা দেশেই পালিত হয় মে দিবসের কর্মসূচি। রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারলে পুলিশ বাহিনী থেকে কার্যকর সেবা পাওয়া সম্ভব নয় মনে করেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ মিলনায়তনের মত বিনিময় সভায় তারা বলেন, গেল 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় দিতে হবে। আগামী দিনে দায়িত্ব পালনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরিণতি পুলিশ বাহিনীকে মাথায় রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। পুলিশ সপ্তাহে নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়। প্রতিপাদ্য ছিল নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন। অংশ নেন শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাবেক পুলিশ প্রধান সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিরা। বলেন, পুলিশ একদিনে এমন নেতিবাচক অবস্থানে যায়নি, বরং শাসকরা দিনে দিনে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। যে রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ পুলিশের অপরিহার্যতা, অর্থাৎ বাংলাদেশ পুলিশকে আমরা যারা নিপীড়ক একটা পুলিশ
একটা অবয়ব কাঠামো আমরা যেভাবে উঠাই মানুষের মধ্যে মননে মস্তিষ্কে, সেটার পিছনে কারণ টাকা। পুলিশকে কি আমরা প্রফেশনাল হতে দিচ্ছি কিনা, কিংবা না দিলে কে দিচ্ছে না? একটা সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। এবং আমি খেয়াল করলাম সবচেয়ে বেশি হাততালি এসছে পুলিশকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার না করার কথা হয়েছে। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। পাহাড় থেকে সমতলের মানুষের যে কোনো অন্যায়ের প্রতিবাদে মূল লক্ষ্য হবে জাস্টিসের জন্য পুলিশ ফোর্স। বিশিষ্টজনরা বলেন, পুলিশকে কাজের স্বাধীনতা দিতে হবে। সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ বক্তা। বলেন, পুরাতন আইন পরিবর্তন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনো দিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। সোসাইটি বা আমরা যে সমাজের জন্য কাজ করতে যাই সেই স্বাধীনতা কি আমরা দিতে পারছি, এবং সেটা কি আমাদের যথেষ্টভাবে প্রোটেকশন যাওয়ার জায়গাটা আছে? আমরা আশা করব যে এই ধরনের আলোচনার মধ্যে আপনারা এটা নিয়ে কাজ করবেন। তো এই যে পুলিশ কমিশন হলো, এটা 1861 সালের পুলিশ আইনের কথা কিছুই বলে না। গণ্ডগোল কিন্তু ওইখানে আছে। ওইখানে বলা আছে, দ্য সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ ভেস্টস ইন দ্য গভর্নমেন্ট উইদাউট ডিফাইনিং সুপারিনটেন্ডেন্টসটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, বা জেনারেল একটা আউটলাইন নাই, মানে যা খুশি আপনি তাই করতে পারেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরির মূলে রয়েছে রাষ্ট্র। এই সমাজের জনগণ থেকে দুই ভাগে ভাগ করলেন আপনি। যারা জনগণের মধ্যে কর্তৃত্ব করে অভিজাততন্ত্র, আশরাফ, তারাই হয়েছে সিভিল সোসাইটি, আর বাকি জনগণ আপনি পিপল বলেছেন। আমি ওই জন্য বললাম পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল, এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা উচিত। ভবিষ্যতে সত্যিকার জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সবার সহযোগিতা চান পুলিশ কর্মকর্তারা। আমি আজ বুঝেছি শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রা এখনও ভিসা হয়নি 16,261 জনের। সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণে এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হজ অফিসের। বৃহস্পতিবার সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। ভিসা জটিলতায় এখন পর্যন্ত 23 জন হজ যাত্রী সৌদির ফ্লাইট ধরতে পারেননি। অবশ্য তিনি আশ্বস্ত করেছেন, নিবন্ধনকৃত সবাই হজে যেতে পারবেন। সংকট কাটাতে চিঠি দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন শতভাগ হজ যাত্রী। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত 27টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 11,060 জন মুসল্লি। রাত পর্যন্ত এ সংখ্যা ছাড়িয়ে যাবে 15,000। এবারের হজ যাত্রায় সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। এই বছর সার্বিক ব্যবস্থাটা অত্যন্ত ভালো। আমরা সরকারি ব্যবস্থাপনা যাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। যে ওই একটু জন্য মল্লাম সাহেবরা আমাদের কিছু বেশি আগে নিয়ে আসছে। পাসপোর্টটা জমা নিল, তখন যদি আমার ভাই মেট্রিক নিত তাহলে আমার তো এই ভোগান্তিভুক্ত হতো না। আমি এক সপ্তাহ ধরে ভোগান্তিভুক্ত হচ্ছি, আমার ভিসা নাই, টিকিট নাই। আজ সকাল 10টা 10 মিনিট পর্যন্ত মোট 27টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই 27টি ফ্লাইটে এখন পর্যন্ত 11,060 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, এবং আজকের দিনে মোট 10টি ফ্লাইট রয়েছে। ইতিমধ্যে আজকের 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। চট্টগ্রামের আনোয়ারে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল KAPZ-এ পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে, আরও 2 শিশু গুরুতর আহত। তারা সবাই 5ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে বৈরাগ এলাকায় ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলতে গেলে 4 শিশুর উপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিসবা ও রোহানের। গুরুতর আহত অপর 2 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয়দের অভিযোগ, শিল্পাঞ্চল গড়তে দীর্ঘদিন ধরেই পাহাড় কাটার কারণে এই দুর্ঘটনা। বুধবার রাতের বৃষ্টিতে ভঙ্গুর পাহাড়টির মাটি আরও নরম হয়ে এক পর্যায়ে ধসে পড়ে। বাচ্চাটা আমি যখন কুলে নিয়েছি আমি মনে করছি সেই সময় চলে গেছে। লাস্টে এদেরকে বলতেছি, তোমরাও নাও একটা, যে কোনো কেউ একটা নাও না,
কারণ সবাই তো বাচ্চা। আমাদের বৈরাগ এলাকার মধ্যে এখন মা বোন সবাই খান্নার আর কিছু নেই। কেবিজেডের যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার 2টা বাচ্চা আজকে চলে গেল। আসলে প্রকৃত ঘটনা কি করছে, কাদের লাইবিলিটি আছে, কারা এর জন্য কোনো দায়ী কিনা সেই বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। কক্সবাজার টেকনাফের নাফ নদ থেকে 4 রোহিঙ্গাকে আরাকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে সাথে থাকা জেলেরা। বৃহস্পতিবার সকালে দমদমিয়ার লালদ্বীপ এলাকার নাফ নদ থেকে তাদের অপহরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, প্রতিদিনের মতোই ড্রামের ভেলা নিয়ে নাফ নদে মাছ শিকারে যায় রোহিঙ্গা জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান বাহিনী। কয়েকজন জেলে পালিয়ে আসতে পারলেও এখনও মুক্তি পায়নি আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক। তারা সবাই জাদি মুরা 27 নম্বর ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। থেকে 4জন জেলেকে ধরে নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আরাকান আর্মিরা নাফনদ থেকে এটি সকালে ঘটনা ঘটিয়েছে। 4 জনের নাম হলো আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, জাবের এবং আনোয়ার সাদেক। শিশু বলাৎকারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরের পুবাইলে। দুপুরে হায়দরাবাদ তালগাছিয়ার টেক এলাকায় টঙ্গী জয়দেবপুর সড়ক অবরোধ করে মিছিল করে স্থানীয়রা। এ সময় সড়কের প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানববন্ধনের স্বজনরা জানায়, শিশুদের মাদ্রাসায় পাঠানোর পর প্রায় সময়ই বলাৎকারের ঘটনা ঘটে। একাধিক ঘটনার বিচার সালিশি করার পরও বন্ধ হয়নি এসব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। হুজুরের মাধ্যমে আমাদের সন্তানদের যে বলাৎকার হয়েছে, কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মাদারীপুরের সেতু থেকে মায়ের ফেলে দেয়া প্রতিবন্ধী ছেলের সন্ধান মেলেনি এখনো। শিবচরের বাঁচা মরা এলাকায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চালানো হয়েছে উদ্ধার অভিযান। বুধবার বিকেলে 6 বছরের মেয়ে ও 15 বছরের বয়সী প্রতিবন্ধী ছেলে নাসিরকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ের উপর বসেছিলেন রিজিয়া বেগম। সন্ধ্যায় মানুষ কমে গেলে প্রতিবন্ধী ছেলেকে ফেলে দেন তিনি। এই দৃশ্য দেখে ফেলেন কয়েকজন। স্বামী মারা যাওয়ার পর থেকেই অর্থাভাবে 2 সন্তানকে নিয়ে কষ্টের জীবন রিজিয়ার। অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহে এক মৃত ব্যবসায়ীর জানাজায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার পাওনাদারদের বিরুদ্ধে। শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় জানায়, মৃত বশির দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করতেন। সম্প্রতি তার ব্যবসায়িক পরিস্থিতির অবনতি হলে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে গরু ব্যবসায়ী বশির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর 3 বার তার জানাজার নামাজের প্রস্তুতি নিলেও 25 থেকে 30 জন পাওনাদারের বাধার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সাথে আলোচনা করে 12 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে জানাজার ব্যবস্থা করে। পরে বশিরের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। শেরপুরে অসুস্থ বন্য হাতির চিকিৎসায় এগিয়ে এসেছে বন্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে নলিতাবাড়ির কাঁটাবাড়ি পাহাড়ে হাতিটির চিকিৎসা কার্যক্রম চলে। স্থানীয়রা জানায়, বন্য হাতিটি 1 পায়ে একাধিক গভীর ক্ষত নিয়ে 3 পায়ে চলছিল। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালো ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ আর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। গাজীপুর সাফারি পার্ক ও স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় হাতিটি সুস্থ হয়ে আবার পাহাড়ের গহীনে ফিরে যায়। পেহেলগামে হামলাকারীরা এখনও দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে আছে, এমনটি জানিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা NIA। গহীন বনাঞ্চলে অন্তত 4 সন্ত্রাসী লুকিয়ে আছে বলেও ধারণা গোয়েন্দা সংস্থাটি। বুধবার রাতে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উড়ি এবং আখনোর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। NIA এর বিবৃতিতে বলা হয়, এখনও দক্ষিণ কাশ্মীরে অবস্থান করছে সন্ত্রাসীরা। জড়িতদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। 26 জন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ভয়াবহ হামলার পেছনে কারা জড়িত তাও স্পষ্ট। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর শক্ত জবাব দিতে হবে। সময় নষ্ট করা চলবে না। Pakistan will not be the first one
পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। Respond very